রাষ্ট্রের যে তিনটে অঙ্গ রয়েছে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তাদের মধ্যে সেপারেশন কতটা আছে সেই ভিত্তিতে গভর্নমেন্টকে ক্লাসিফাই করা যায় দুভাবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। একটাতে পিএমই আলটিমেট বস, আরেকটাতে প্রেসিডেন্টই কর্তাধর্তা। আজকের ভিডিওতে আমরা এই দুটো ফর্ম অফ গভর্নমেন্টেরই করব কম্প্যারিজন এবং ইন্ডিয়া কোনটা ফলো করে সেটাও জানবো। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনডাইরেক্ট ডেমোক্রেসির দুটো মুখ্য প্রকার। প্রথমটি হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে আমরা এই 10টা পয়েন্টের উপরে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 10টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টাইপ অফ ডেমোক্রেসি, অর্থাৎ এই দুটো ফর্ম অফ গভর্নমেন্ট কি টাইপের ডেমোক্রেটিক সিস্টেম ফলো করে সেটা আমরা বুঝে নেব। দুটোই ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রকার। আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আগে ওই ভিডিওটা দেখে বা রিক্যাপ করে দেন এই ভিডিওটা দেখবে, তাহলে খুব ভালো বুঝতে পারবে আজকের টপিকটা। তো সেই ইনডাইরেক্ট ডেমোক্রেসিরই দুটো প্রকার হচ্ছে এই পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সিঙ্গল বা ডুয়াল হেডস, অর্থাৎ এই দুটো ফর্ম অফ গভর্নমেন্টে ক্ষমতা কি একজনের হাতেই থাকে নাকি ভাগ করা থাকে দুটো গ্রুপ বা অথরিটির মধ্যে, সেটা আমরা জেনে নেব। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পাওয়ার ভাগ করা থাকে দুটো অথরিটির মধ্যে, একজন হেড অফ দ্য স্টেট আরেকজন হেড অফ দ্য গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যিনি হেড অফ দ্য স্টেট হন তার পোস্টটা মেইনলি সিম্বলিক, মানে ওই একটা প্রতীক গোছের ভাবতে পারো, সেরিমোনিয়াল বা আনুষ্ঠানিক প্রধানও বলা যেতে পারে। কারণ রিয়াল পাওয়ার্স এদের কিছুই থাকে না, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে ওদের রাজার যে পজিশন, বা ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট বা গভর্নরের যেমন পজিশন রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। এইরূপ অথরিটিদের নমিনাল অথরিটি অর্থাৎ নামমাত্র প্রধান বলা হয়। তার সাথে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আরেকটা অথরিটি থাকে যাদেরকে বলে রিয়েল হেড। হেড অফ দ্য গভর্নমেন্টও বলা হয়। হেড অফ দ্য গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে তার মন্ত্রিপরিষদ, বা স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টারের নেতৃত্বে তার মন্ত্রিপরিষদ। এদের হাতেই কিন্তু থাকে দ্য রিয়াল পাওয়ার অফ ডিসিশন মেকিং, এবং এদের ডিসিশন অনুযায়ী সাধারণত যিনি নমিনাল হেড বা নামমাত্র প্রধান রয়েছেন, প্রেসিডেন্ট বা গভর্নর, তারা কাজ করে থাকে। তো যদিও অফিসিয়ালি নমিনাল হেডের নামেই কিন্তু যে কোনো সরকারি ডিসিশন চলে বা সরকার ডিসিশন নিয়ে থাকে, তবে তার পিছনে সমস্ত ডিসিশন কিন্তু রিয়েল অথরিটিরই হয়। তাদের ডিসিশন মেনেই নমিনাল অথরিটিকে সমস্ত কাজ করতে হয়। এটাই হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের একটা বৈশিষ্ট্য। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে হেড অফ দ্য স্টেট যিনি নমিনাল অথরিটি হন এবং হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি রিয়েল অথরিটি হন, তারা দুজনেই কিন্তু সেম। প্রেসিডেন্টই এখানে এই দুটো রোল পালন করেন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মতো এখানে সেপারেশন অফ অথরিটি কিন্তু থাকে না। প্রেসিডেন্টই হচ্ছেন জয়েন্টলি হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট হিসাবে ফাংশন করেন। সো ইন সামারি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট সেপারেট, এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে দুটোই ফিউজড। আমাদের 3 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ এই দুটো ফর্ম অফ গভর্নমেন্টে স্টেটের পাওয়ার কি তিনটি অর্গানসের মধ্যে সেপারেটেড থাকে না কোনো কোনো ক্ষেত্রে জয়েন্টও থাকতে পারে, সেটা আমরা দেখে নেব। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট সেপারেশন অফ পাওয়ার্স দেখতে পাই, অর্থাৎ এখানে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে একটা পোর্শন জয়েন্ট রয়েছে যাকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রী পরিষদ। যারা মন্ত্রী হন
তারা কিন্তু লেজিসলেচারেরও পার্ট হন, অর্থাৎ তারা নিজেরাও সাংসদ হন, এবং মন্ত্রী হিসাবে তারা এক্সিকিউটিভ বা সরকারেরও পার্ট হন। কাউন্সিল অফ মিনিস্টার ইজ দ্য জয়েন্ট পজিশন বিটুইন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। তবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু তিনটি অর্গানস কমপ্লিটলি সেপারেট থাকে। কোনো একটা পোস্ট এই তিনটি অর্গানের মধ্যে কিন্তু কমন থাকে না। সরকার যারা চালায় তারা শুধুই এক্সিকিউটিভের পার্ট ধরা হয়, কিন্তু লেজিসলেচারের পার্ট কিন্তু তারা নয়। প্রেসিডেন্ট শাসন চালাবে লেজিসলেচারের ল অনুযায়ী এবং জুডিশিয়ারি আরবিট্রেশন করবে। সো সেপারেট ফাংশনস, সেপারেট অর্গানস, কোনো ওভারল্যাপ নেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। অর্গানস অফ দ্য স্টেট নিয়ে এর আগে আরও ডিটেল ভিডিও বানানো হয়েছে, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। ইন্ডিয়া যেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে চলে, সেখানে রাজনৈতিক প্রশাসনিক স্ট্রাকচার কেমন হয় আমরা খুব ফোকাসড ভাবে বুঝে নিয়েছিলাম। সেই ভিডিওটা দেখলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে আজকের টপিকটা। তাই জন্যেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবে। তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ইনকমপ্লিট সেপারেশন অফ পাওয়ার্স, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার্স। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেসপন্সিবিলিটি টু লেজিসলেচার, অর্থাৎ এই দুটো সরকার ব্যবস্থায় সরকারের লেজিসলেচারের কাছে কতটা জবাবদিহি থাকে সেটা আমরা বুঝে নেব। লেজিসলেচার কি সরকারের থেকে কোনো কৈফিয়ত চাইতে পারে? প্রয়োজন হলে সরকারকে কি বরখাস্ত করে দিতে পারে? সেটা আমাদেরকে দেখে নিতে হবে। লেজিসলেচারের প্রতি অ্যাকাউন্টেবিলিটি মানেই ইনডাইরেক্টলি জনতার প্রতি অ্যাকাউন্টেবিলিটি, কারণ লেজিসলেচারেই আমাদের যারা রিপ্রেজেন্টেটিভস তারা রয়েছে। লেজিসলেচারকে জবাব দিচ্ছে মানে জনতাকে জবাব দিচ্ছে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্স যৌথভাবে আইন বিভাগ বা লেজিসলেচারের প্রতি দায়বদ্ধ থাকে। ওদের জবাবদিহি করতে হয় প্রত্যেকটা কাজের জন্য। সেই কাজ নিয়ে পার্লামেন্টে আলোচনা, সমালোচনা, প্রশংসা, নিন্দা সবই হয়। লেজিসলেচার সরকারকে আয়না দেখায়, আর পছন্দ না হলে নো কনফিডেন্স মোশনের মাধ্যমে সরকারকে গদি ছাড়ানো করাতে পারে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যেহেতু পাবলিক অ্যাকাউন্টেবিলিটি অনেকটাই বেশি থাকে, তাই সরকার স্বৈরাচারী বা অথরিটেটিভ হতে পারে না, মাথা নত করে থাকতে হয় লেজিসলেচারের কাছে। তাই আমি তোমাদের বলেছিলাম ইন্ডিয়ার হায়ারার্কি অফ পাওয়ারে যে এক্সিকিউটিভ হয়তো বাকি দুটো অর্গানের থেকে একটু কম পাওয়ারফুল, বেসিক্যালি ওদের উপরে চেকস অ্যান্ড ব্যালেন্সেস বেশি। যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্টেরই ওয়ান ম্যান শো চলে, প্রেসিডেন্টই হট্টাকর্তা। রেগুলার বেসিসে লেজিসলেচারকে কোনো জবাব দিতে হয় না। লেজিসলেচারের যদি সরকারের কাজ পছন্দ নাও হয়, তাহলেও প্রেসিডেন্টকে ডেকে কিন্তু জবাব চাইতে পারবে না সরাসরি। একমাত্র ইমপিচমেন্টই এখানে অপশন, এবং ইমপিচমেন্ট করা প্রচণ্ড ডিফিকাল্ট, প্রচুর মেজরিটি লাগে। তাই প্রেসিডেন্ট মাথা উঁচু করে যে কোনো ডিসিশন নিতে পারে। হেন্স প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে অনেক সময় একটু ডিক্টেটোরিয়াল বা স্বৈরাচারী টেন্ডেন্সি ডেভেলপ হতে পারে। তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য লেজিসলেচার, তাই কম অথরিটেরিয়ান, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অনেকটা ফ্রিডম পায়, বেশি অথরিটেরিয়ান। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্টেবিলিটি অফ গভর্নমেন্ট, মানে সরকার একবার নির্বাচন হয়ে গেলে তারপর সত্তায় টিকে থাকার প্রবাবিলিটি কতটা নির্দিষ্ট টার্ম কমপ্লিট না হওয়া পর্যন্ত, সেটা আমাদেরকে বুঝতে হবে। মিড টার্মে কি ব্যাক টু প্যাভিলিয়ন পাঠানো যায় সরকারকে, সেটা আমরা দেখে নেব। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সরকারের উপর যেন সবসময় একটা মাইক্রোস্কোপ ধরা আছে। কথায় কথায় জবাব চাওয়া হয়, যে কোনো সময় মেজরিটি চলে গেলে কারণে হোক কি অকারণে হোক খেল খতম। ভাবতে পারো বেচারা প্রধানমন্ত্রীর মাথায় সবসময় টেনশন চলতে থাকে যে এই কাজটা করলে বা না করলে আমার গদি চলে যাবে না তো। প্রাইম মিনিস্টারের বিপি, ডায়াবেটিস, সুগার সব বেড়ে যায় ভয়ে। যে কোনো সময় উনার এমপিদের সমর্থনের অভাব যদি হয়, তাহলে উনার সরকার ধাপ করে পড়ে যাবে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে অনেকটাই স্টেবল, এটাতে সরকার একটু চিল করতে পারে এবং সাহসিকতার সাথে বোল্ড ডিসিশন নিতে পারে। গদি চলে যাওয়ার চান্স খুবই কম, কারণ সরকারের অস্তিত্ব লেজিসলেচারে মেজরিটির উপর কিন্তু ডিপেন্ড করে না। সো ইন সামারি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অনেকটা আনস্টেবল, সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অনেক বেশি স্টেবল। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে নো কনফিডেন্স মোশন, অর্থাৎ লেজিসলেচার যদি সরকারের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে কি ওরা একটা অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশনের মাধ্যমে সরকারকে মিড টার্মে সরিয়ে দিতে পারে? লেটস সি।
পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে লেজিসলেচার যে কোনো সময় সরকারের প্রতি অসন্তুষ্ট হলে তারা নো কনফিডেন্স মোশনের সাহায্য নিতে পারে সরকারকে রিমুভ করার জন্য। মানে এমপিরা যদি মনে করেন যে এই সরকারকে আর পোষাচ্ছে না, তাহলে নো কনফিডেন্স মোশন পাস করলেই প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রিপরিষদকে রিজাইন করতেই হবে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে এমন হওয়ার চান্স একেবারেই নেই। প্রেসিডেন্ট একটা ফিক্সড টেনিওর পায়, যেমন ইউএস প্রেসিডেন্ট 4 বছর ফিক্সড পায়, এবং সেই টেনিওরের সময় তার এগেইনস্টে কোনো নো কনফিডেন্স মোশন পাস করা কিন্তু যায় না। হ্যাঁ, তাকে রিমুভ করা যেতে পারে, সেটা ইমপিচমেন্টের মাধ্যমে। তবে ইমপিচমেন্ট প্রসেসটা এতটাই ডিফিকাল্ট যে হার্ডলি ইউজ করা হয়, বা করা হলেও সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম। হেন্স পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে লেজিসলেচার সরকারকে নো কনফিডেন্স মোশন দিয়ে বরখাস্ত করতে পারে, কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে সেটা পারে না। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এক্সপার্টিজ ইন দ্য গভর্নমেন্ট। অর্থাৎ যেই ব্যক্তিরা গভর্নমেন্ট চালায় তাদের মধ্যে প্রফেশনাল নলেজ, স্কিল বা এক্সপিরিয়েন্স কতটা রয়েছে। আমাদের ডিসিশন মেকাররা কি কাজের ব্যাপারে আদৌ প্রো, নাকি পলিটিক্যাল পপুলারিটির জন্য চলে এসছে ইলেক্ট হয়ে, কিন্তু কাজে তাদের বিন্দুমাত্র দক্ষতা নেই। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যারা মিনিস্টার হন তারা ইউজুয়ালি ইলেক্টেড এমপি বা এমএলএ হয়ে থাকে, যাদের মেইন স্ট্রেংথ হচ্ছে পলিটিক্স। তারা সবসময় কোনো স্পেসিফিক ফিল্ডের এক্সপার্ট কিন্তু নাও হতে পারে। সে যিনি ফিনান্স মিনিস্টার, তার ইকোনমিক সম্বন্ধে বিশেষ জ্ঞান নাও থাকতে পারে। তাই এটাকে বলে গভর্নমেন্ট বাই অ্যামেচার্স, মানে প্রফেশনাল নলেজ না থাকলেও কিন্তু মিনিস্টার হওয়া পসিবল। যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে আসার পর উনি অ্যাপয়েন্ট করেন এক্সপার্টসদের তার অ্যাডমিনিস্ট্রেশনে। সেক্রেটারি বলা হয় ওনাদেরকে। এদের মধ্যে অনেকেই হচ্ছে বিভিন্ন ফিল্ডের স্পেশালিস্ট, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এক্স জেনারেলস এরকম হয়। সো ডিসিশন মেকিং এখানে অনেকটাই বেশি টেকনিক্যালি সাউন্ড হয়, এবং তাই এটাকে বলা হয় গভর্নমেন্ট বাই এক্সপার্টস। আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে বলতে গেলে কিছু কিছু পোস্ট, যেমন আরবিআই গভর্নর, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, এই রোলগুলোতে কিন্তু এক্সপার্টসদেরই রিক্রুট করা হয়। কিন্তু মিনিস্ট্রি ডিসিশনস পলিটিক্যাল লেভেলেই হয়, এক্সপার্টসদের সেখানে সরাসরি যোগদান থাকে না। যেখানে ইউএস এর ক্ষেত্রে যিনি সেক্রেটারি অফ ডিফেন্স হন, ধরো তিনি হতে পারেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট বা আর্মির কোনো এক্স জেনারেল। তো বুঝতেই পারছো সেখানে এক্সপার্টিজ লেভেল কতটা ডিপ। অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিনান্স মিনিস্টার ইকোনমিক্স না বুঝলেও তিনি কিন্তু কনফিডেন্টলি বাজেটের সময় বাজেট স্পিচ দিয়ে থাকেন। কনফিডেন্স ইজ দ্য কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু এক্সপার্টিজ ইজ দ্য কি। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পলিটিক্যাল হোমোজিনিটি। অর্থাৎ গভর্নমেন্টের মধ্যে সবাই কি একই আইডিওলজি বা একই পার্টি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। হোমোজিনিয়াস কথাটার মানে সেম টাইপের, হেট্রোজিনিয়াস মানে মিক্স টাইপের। অর্থাৎ এখানে আমরা বুঝতে চাইছি যে কি পরিমাণ পলিটিক্যাল ইউনিটি ও ডাইভার্সিটি আছে ডিসিশন মেকিং বডিতে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে মিনিস্টাররা ইউজুয়ালি একই পলিটিক্যাল পার্টি বা কোলিশনের হয়, তাই তাদের মধ্যে ডিসিশনের অনেকটা সিমিলারিটিও থাকে। যেমন ইন্ডিয়ান লোকসভাতে বিজেপি মেজরিটিতে আছে এখন, তাহলে প্রাইম মিনিস্টার হোক, হোম মিনিস্টার হোক, ফিনান্স মিনিস্টার, সবাই সাধারণত সেই পলিটিক্যাল পার্টি থেকেই বিলং করবেন। তো পলিটিক্যাল হোমোজেনিটি এখানে খুবই বেশি, তাই জন্যে এখানে ডিসিশন নেওয়ার সময় মতবিরোধ বা ঝামেলা ঝগড়া হওয়ার চান্সটা একটু কমে যাচ্ছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট নিজেই তার অ্যাডভাইজার বা সেক্রেটারিদের নমিনেট করেন, যাদের মধ্যে অনেকেই ডিফারেন্ট আইডিওলজি বা ব্যাকগ্রাউন্ড, ইভেন অপোজিশন পার্টি সাপোর্টারও হতে পারে। এইটা হয় কারণ এখানে এক্সপার্টিজে বেশি ফোকাস দেওয়া হয়, পলিটিক্সে নয়। তাই জন্যই এটাকে হেট্রোজিনিয়াস বলা হয়, অর্থাৎ মিক্সড পলিটিক্যাল ভিউজ উইদিন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অ্যামেচার্সরা চালায়, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এক্সপার্টসরা থাকে। আমাদের নবম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কন্টিনিউইটি অফ পলিসিস। অর্থাৎ একটা গভর্নমেন্টের পলিসি কতটা স্টেবল থাকে ওভার টাইম। নিউ গভর্নমেন্ট আসলে কি সেটা কন্টিনিউ হয়, নাকি বদলে যেতে পারে। স্টেবল পলিসি থাকলে লং টার্ম ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং একটু ইজি হয়, বাট আনস্টেবল গভর্নমেন্ট হলে ফ্রিকোয়েন্টলি পলিসি ডিসিশন চেঞ্জ হতে থাকে। সেই ক্ষেত্রে লং টার্ম ডেভেলপমেন্ট অনেক সময় একটু কম্প্রোমাইজড হয়ে যায়। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন সরকার বদল হয়, অর্থাৎ রুলিং পার্টি যদি চেঞ্জ হয়, তখন অনেক সময় পলিসিও বদলে যায়। অর্থাৎ প্রিভিয়াস সরকারের যদি পলিসি হয় মেক ইন ইন্ডিয়া, হতে পারে নেক্সট সরকারের পলিসি হলো বাই ফ্রম বাংলাদেশ। এখানে পলিসি কিন্তু লেস কন্টিনিউয়াস হয়, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার চান্স বেশি, আর সাথে সাথে পলিসি শিফটও দেখা যেতে পারে।
সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেহেতু প্রেসিডেন্টের টেনিয়রটা ফিক্স থাকে এবং সে লেজিসলেচারের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট নয়, তাই পলিসির কন্টিনিউইটি অনেকটাই বেশি থাকে। একবার কোনো পলিসি লঞ্চ করলে 4-5 বছরের জন্য সেটা চালাতে পারে উইদাউট এনি কাইন্ড অফ ডিসরাপশন। পলিসি একটা প্ল্যান ডাইরেকশনে এগোয়। এবার যদি প্রেসিডেন্ট বদলে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রেসিডেন্ট বদলে গেলেও তার নিচে যারা এক্সপার্টসরা কাজ করেন তারা সেম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পলিসির কন্টিনিউইটি বজিয়ে থাকবে। আর যদি সেই এক্সপার্টসরাই চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পলিসি শিফটও হতে পারে। সো ইন সামারি, লং টার্ম প্রজেক্টস যেমন ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন রিফর্মস বা ডিফেন্স প্ল্যানিং, এগুলোর জন্য কন্টিনিউইটি প্রচণ্ড ক্রুশিয়াল হয়। তাই জন্যই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইউজুয়ালি বেটার এই জিনিসগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পলিসির কন্টিনিউইটি অনেকটা ওই টোটোর রুটের মতো, যখন তখন চেঞ্জ হয়ে যায়, ডেস্টিনেশনটা আনসার্টেন থাকে। আমাদের শেষ পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস, অর্থাৎ লেজিসলেচারের লোয়ার হাউস, ইউএস এর ক্ষেত্রে হাউস অফ কমন্স বলে আর ইন্ডিয়ার ক্ষেত্রে লোকসভা, কে মিড টার্মে কি ভঙ্গ করে দেওয়া যেতে পারে? মানে পুরো হাউসকে ডিসলভ করে নতুন ইলেকশন কি ডাকা যেতে পারে? এটা মেইনলি হয় যখন গভর্নমেন্ট হঠাৎ করে কোল্যাপস করে, কারণ রুলিং পার্টি মেজরিটি ধরে রাখতে পারেনি, এমপি বা এমএলএরা দলবদল করেছে হয়তো। পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখা যায় যদি লোয়ার হাউসকে ডিসলভ করে দেওয়া যেতে পারে মিড টার্ম। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে লোয়ার হাউস ইজিলি ডিসলভ করে দেওয়া যায়। প্রাইম মিনিস্টার যদি মেজরিটি হারিয়ে ফেলে বা রুলিং পার্টি যদি মেজরিটি হারিয়ে ফেলে তাহলে প্রেসিডেন্ট সাধারণত লোকসভা ডিসলভ করে নতুন ইলেকশন অ্যানাউন্স করে থাকেন। এটা আমাদের ইন্ডিয়াতে এককালে খুবই বেশি হতো, স্পেশালি রাজীব গান্ধী গভর্নমেন্টের পর 1989 থেকে 1998, মানে 9 বছরে 6 জন পিএম এর সরকার ছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এত ইজিলি লোয়ার হাউসকে ডিসলভ করা যায় না। লোয়ার হাউসের মেম্বার্সরা ফিক্সড টার্মের জন্য ইলেক্ট হয় এবং এদের টেনিওর শেষ হওয়া পর্যন্ত টিকে থাকে। ইভেন প্রেসিডেন্টের সাথেও যদি হাউসের মেজরিটির ঝামেলাও লাগে, না প্রেসিডেন্ট রিমুভ হবে না হাউস ডিসলভ হবে। সো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট একটা রেন্টেড ফ্ল্যাটের মতো, যখন তখন ভাড়াটিয়াকে উঠিয়ে দেওয়া যেতে পারে, যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট নিজের প্রপার্টির মতো, টেনিওর শেষ হওয়ার আগে রিমুভ করা খুবই ডিফিকাল্ট। তো এবারে কথায় আসি যে হুইচ ফর্ম অফ গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট, কোনটা বেটার? তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পলিটিক্যাল ড্রামা বেশি, সরকার যখন তখন ভেঙে যেতে পারে। সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এগুলো একটু কম, সরকারের স্টেবিলিটি বেশি। আশা করি আজকের এই টপিক পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো, বুঝতে পারলে ভালো মতন। এই ভিডিওটা একবার নয় মিনিমাম 3 বার দেখো, শোনো, তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো, মাথায় থাকবে অনেক দিন। রিপিটেশন লিডস টু রিটেনশন, মনে রাখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।